প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক সম্পাদকের সিন্ধুক খুলে। আজকের পর্বে রয়েছে বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিকের 24 এপ্রিল থেকে 30 এপ্রিল এই সংখ্যার অতি সংক্ষিপ্ত আলোচনা। বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিক শিলচর সোনাপ্রসাদ রোড থেকে অনলাইন অফলাইন হিসেবে নিয়মিত বেরোচ্ছে। এই পত্রিকার সাহিত্য বিভাগ ও সম্পাদক অত্যন্ত সমৃদ্ধ থাকে। এবারে সম্পাদকের বিষয় কে ডাকছে তাদের ইতিহাস, জন্মনাম, ভবিষ্যতের প্রলোভন। এই পত্রিকার সার্বিক দায়িত্বে রয়েছেন কবি ও প্রকাশিকা মিতা দাস পুরকায়স্থ। এবারে সম্পাদকের বিষয় কে ডাকছে তাদের ইতিহাস, জন্মনাম, ভবিষ্যতের প্রলোভন। এই সম্পাদকের অংশ বিশেষ পাঠ করে নিচ্ছি, তা থেকে দর্শক সম্পাদকের বোধ ভাবনা বুঝতে পারবেন। এবার এই আন্তর্জাতিক বিষয় নিয়ে তিনি লিখেছেন। তার অংশ বিশেষ পড়ছি। উত্তর পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চল থেকে এক নীরব উড়ান চলছে। কোনো যুদ্ধ নেই, তবু প্রস্থান, কোনো দুর্ভিক্ষ নেই, তবুও বীজে মাটি ছেড়ে যাওয়া মণিপুর ও মিজোরামের প্রত্যন্ত অঞ্চল থেকে বেনি মেনাসি সম্প্রদায়ের মানুষজন ধারাবাহিকভাবে পাড়ি দিচ্ছেন ইসরায়েল এর উদ্দেশ্যে। সাম্প্রতিক এই সংগঠিত স্থানান্তর প্রক্রিয়া আমাদের সামনে এক জটিল প্রশ্ন তুলে ধরে। একই শুধু ধর্মীয় প্রত্যাবর্তন, নাকি এর ভেতরে লুকিয়ে আছে আরো গভীর বাস্তবতা? এই যাত্রার শিকড় ইতিহাসের গভীরে প্রথিত। বেনি মেনাসে সম্প্রদায়ের মানুষরা নিজেদের বাইবেলের হারিয়ে যাওয়া তোমেনাস গোত্রের উত্তরসূরি বলে মনে করেন। তাদের বিশ্বাস অনুযায়ী খ্রিস্টপূর্ব 722 সালে আশুরীয় আক্রমণের পর এই গোত্র পশ্চিম এশিয়া থেকে পূর্ব দিকে সরে আসে এবং বহু শতাব্দী ধরে নানা ভূখণ্ড অতিক্রম করে শেষ পর্যন্ত উত্তর পূর্ব ভারতে বসতি স্থাপন করে। যদিও এই দাবির পক্ষে নির্ভুল প্রত্নতাত্ত্বিক প্রমাণ সীমিত, তবুও তাদের ধর্মীয় আচরণ, সাবেক পালন, কষের খাদ্যাভ্যাস এবং হিব্রু ভাষার প্রতি আকর্ষণ এবং স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয়ের ইঙ্গিত দেয়। শেষ অংশে বিশ্লেষণী ব্যাখ্যা করে লিখলেন সম্পাদক, উত্তর পূর্বাঞ্চলে আরো উন্নয়ন, ধর্মীয় স্বাধীনতার পরিকাঠামো এবং সামাজিক অন্তর্ভুক্তি আরো জোরদার করা জরুরি। সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে আস্থা তৈরির উদ্যোগ, শিক্ষা ও ধর্মসংস্থানের আরো সুযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি উদারমুক্ত সংবেদনশীল নীতি দীর্ঘমেয়াদে এই ধরনের প্রস্থান প্রবণতা কমাতে পারে। সম্পাদক প্রেক্ষিত আলোচনা করে তিনি সদর্থকতায় লিখেছেন, তার ভাবনার সঙ্গে আমরাও একমত। তারা এক অনিশ্চয়তার জন্য হয়তো পাড়ি দিচ্ছেন বিদেশে। আমাদের ভাবতে হবে, এটা অত্যন্ত প্রাসঙ্গিক সম্পাদকীয় হয়েছে। আমি পড়ে নিচ্ছি পরবর্তী একটি উল্লেখযোগ্য চিঠি, যে চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠি লিখেছেন সুনীল রায়, লেখক সংগঠন শিলচর থেকে কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী কোথায়। সেই চিঠিতে বেহাল রাস্তাঘাট নিয়ে তার আবেদন। আমরা তার
স্মৃতির সঙ্গেও একমত। তাছাড়াও কিছু কিছু সংবাদ অত্যন্ত গুরুত্ব পেয়েছে। একটি সংবাদ আমরা পড়ে নিচ্ছি। প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে গভীর রাতে শিলচর মেডিকেল কলেজে উত্তপ্ত পরিস্থিতি, চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। এরকম অনেক স্থানিক সংবাদও এই পত্রিকার থাকে। আমি পড়ে নিচ্ছি এখন সৃজনী লেখাগুলো। কুচবিহার থেকে অশোক কুমার ঠাকুর লিখেছেন তার কবিতার শিরোনাম জ্বলন্ত লাশ। এটা প্রতীকী কবিতা। সমস্ত কবিতায় প্রতীক থাকে, তো এই কবিতার মাঝে জ্বলন্ত লাশ নিয়ে আমাদের এটা কৌতুক করে, আমাদের আঘাত করে, পাঠকে আঘাত করে তিনি অনেক কিছু বলতে চেয়েছেন। তারপরে নিচ্ছি অশোক কুমার ঠাকুরের কবিতা জ্বলন্ত লাশ। গোটা সমাজ যদি লাশে পরিণত হয়, আমি কি জীবন্ত থাকতে পারি? তখন আমিও এক লাশ, আত্মবোধোদয় নিশ্চিত অপারে দিয়েছে পানি। সমাজের প্রতিটি স্তরে মৃত মানুষেরা উন্মত্ত উল্লাসে করে নৃত্য। আমরা পরজীবী ভীত মানুষেরা পরভূত থেকে ওই পরভূত ও কবিতার আত্মজিজ্ঞাসায় আমাদের চৈতন্য বধির হয়ে যাচ্ছে। আমরা স্থবির পাথরে পরিণত হচ্ছি। সেটা কথা বোঝাতে কবি লিখেছেন সুন্দর পংক্তি, বুদ্ধোদয় নিশ্চিত অপারে দিয়েছি পানি। এটা ভালো সুন্দর কবিতা হয়ে উঠেছে। তবু আমরা আশাবাদী একসময় আমাদের চৈতন্য ফিরবে। শব্দচয়ন এবং কাব্য উপলব্ধি, আঙ্গিক উপস্থাপনা অপূর্ব। আমার ধারাবাহিক ঐতিহাসিক মনস্তাত্ত্বিক গবেষণাধর্মী উপন্যাস শিলাবতী চরের বৃত্তান্ত নিয়মিত প্রকাশ হচ্ছে বলকে নতুন দিগন্ত। এই সপ্তাহ আমার উপন্যাস এর অংশ বিশেষ হয়েছে। শিলাবতী চরের বৃত্তান্ত এক সংকটময় মুহূর্তে চলে এসেছে এই পর্বে। এখানে বিদ্রোহীরা জড়ো হয়েছেন, কিভাবে মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণকে হত্যা করবেন, কাছাড় রাজ্যভার দখল করবেন, এই চক্রান্ত পরিকল্পনা করতে পদচ্যুত কাছাড়ের সেনাপতি তুলারাম, মহিন্দ্রবর্ধন, বিনয় মজুমদার, কুলপুরোহিত শুভ ঠাকুর। বিদ্রোহীরা জোড়া হয়েছেন। মণিপুর থেকে গুপ্তপথে গম্ভীর সিংহ এসেছেন। টান টান উত্তেজনাপূর্ণ এই পর্ব আপনারা পড়ে নেবেন। এই চরিত্রগুলো ইতিহাস আশ্রিত, কাল্পনিক নয়। সময়ের দিকে বিবেচনা করে আমি উপন্যাস অংশবিশেষ পাঠ করতে পারছি না। এরা ইতিহাসের সন্ধিক্ষণের কুশীলব, কারণ এরপরেই গোবিন্দচন্দ্র হত্যা করা হয়। তাদের চক্রান্তের কাছে হার মানেন গোবিন্দচন্দ্র, যদিও নানানভাবে তাকে রক্ষা করার চেষ্টা করেছেন এই ইন্দুপ্রভা, কিন্তু পারেনি। গোবিন্দচন্দ্র নারায়ণ হত্যার পরই এই অঞ্চল অর্থাৎ কাছাড় ইংরেজ অধিকৃত হয়ে যায় এবং আরেকটা যুগের সূচনা হয়। এই সন্ধিক্ষণের উপন্যাস অনেক দিক থেকে এটা গুরুত্বপূর্ণ। আমি পড়ে দিচ্ছি, আলোচনা করে নিচ্ছি। খুব অলোক জানার যে আলোচনাটি, কবি অলোক জানার কাব্য ছায়ার বিশ্বতা নিয়ে খুব সুন্দর বিশ্লেষণী আলোচনা করলেন শুভঙ্কর দাস। নৈশব্দ চূড়ায় নিজের সঙ্গে নিজের কথোপকথন। আলোচনাটি হয়ে উঠল এক অলোক জানার কবিতা অন্তর্মোচনের কথা কাব্য। অলোক জানার কবিতা বুঝতে, অনুভব করতে এই আলোচনাটি আমাদের অনেক সাহায্য করেছে। তার আলোচনা করে আমরা তার অলোক জানার কবিতা বুঝতে পেরেছি। তার চিন্তার সঙ্গে, মননের সঙ্গে আমরা মিশতে পেরেছি। অত্যন্ত সুন্দর আলোচনাটি লিখেছেন শুভঙ্কর দাস। কবি ছড়াকার হিটুর রহমান লস্কর যে গল্প লিখেছেন তা অত্যন্ত প্রাসঙ্গিক, আধুনিক। কবি ছড়াকার
হিফজুর রহমান লিখেছেন, স্ক্রিনের অপার আধুনিক জটিল জীবনযাত্রার এক নির্মম সত্য গল্পে তুলে এনেছেন হিফজুর রহমান লস্কর। তার গদ্যের ভাষা এইরকম আরম্ভ: এক খাট, এক কম্বল, মাঝখানে দুটো মোবাইল, আর আলম আর সুহানা। বিয়ে 7 বছর। শুরুতে বালিশে মাথা রাখলেই গল্প হতো। এখন আলম অফিসের মেল চেক করে, ফেসবুক দেখে, আর সুহানা ওদিকে ফিরে স্ক্রিনে আঙুল চালায়। গল্পটি খুব ছোট অনুগল্প, কিন্তু তার ব্যাপ্তি খুব গভীর। গল্পকার কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে সমাজ তা তুলে ধরেছেন আলম আর সুহানা চরিত্র চিত্রণে। গল্পের শেষে এইভাবে লিখলেন, বিছানা এক, ফলে সংসার হয় না, মনটা পাশে থাকতে হয়। স্ক্রিনের আলো নিভে গেলে যাকে জড়িয়ে ধরবে সে যেন তখনও তোমারই থাকে। ভালো লেখা, যৌথের গদ্য, অত্যাধুনিক বিষয় নিয়ে লিখলেন, জটিল সমাজ ব্যবস্থার এক চালচিত্র চিন্তার গল্পে আনলেন। আমি পড়ে নিচ্ছি অজিত দেবনাথের কবিতার শিরোনাম ইসুতুষ্ণ জোনাকির আলো। এই নামকরণের মাঝেই পাঠক চমকে যাবেন। ইসুতুষ্ণ জোনাকির আলো, অজিত দেবনাথ, বাঁকুড়া থেকে লিখেছেন। ধরো তুমি জ্যোৎস্না বিছানা পথ ধরে হেঁটে যাচ্ছ, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাওয়ার শিহরণ। পথের ধারে ঘাস ফুলেদের প্রশস্ত মুখ, ইসুতুষ্ণ জোনাকির আলো, এসব মৃদুল স্পর্শে তুমি অচিন্তনীয় বিভ্রান্ত বিমর্ষ হতে পারো, কিন্তু শ্রান্তি ডিঙ্গিয়ে তুমি কখনই আরেকটা পথের হাত ধরতে পারো না। আমাদের সমস্ত ঘুম ফুরিয়ে এলে স্বেচ্ছায় দাঁড়িয়ে থাকা অশ্রুবিন্দু খসে পড়বে শিশিরে বিনম্র ঠোঁটে। ঠিক তখনই ঝাঁক ঝাঁক নক্ষত্রের মাঝে তোমার অপাপ শিশুমন রঙিন হয়ে উঠবে ভোরের অতুল দর্পণে। অসাধারণ টাইপ উপলব্ধি, সুন্দর চিত্রকল্প, বাক্যবিন্যাস আমাদের মুগ্ধ আপ্লুত করে। তার প্রতিটি পঙ্ক্তির মাঝে আমরা এক দক্ষতার ছাপ পাই। তিনি খুব ভালো লিখেছেন। তার সম্পর্কে পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, কবিতা শিরোনাম সময়ের বিচার সভা। এই তার সম্পর্কের কবিতা আমি ইতিপূর্বে পড়েছি। তিনি তার এইভাবেই তার কবিতার কারুকাজ করেন। সময়ের বিচার সভা। ঘড়ির কাটা কোনোদিন তাড়াহুড়ো করে না, তবু তার প্রতিধ্বনি শোনা যায়। বেতনের গভীর অরণ্যে যেখানে প্রতিটি সিদ্ধান্ত পাতার মতো জমে থাকা ঋতুর পর ঋতু, আমরা ভাবি ভুলগুলো হারিয়ে যায় রাতের অন্ধকারে ঢেকে, কিন্তু ভুল হলেই নতুন আলোর মতো ফিরে আসে অপরিচিত অথচ নির্ভুল। সময় হলেই পাবে নিজের কৃতকর্মের ফল। এই উচ্চারণটি বাতাসে ভেসে থাকে, অদৃশ্য অথচ অনিবার্য। কেউ পায় মৃদু বৃষ্টির মতো ক্ষমা, কেউ বা ব্রজপাতের মতো তীব্র প্রতিধ্বনি। কারণ প্রতিটি কাজ নিজের ছায়া তৈরি করে আলোর বিপরীতে। তাই আজ যা বুনছো তুমি, তাই একদিন দাঁড়াবে তোমার সামনে নীরব নিলিপ্ত, ঠিক যেন আয়নার মতো স্বচ্ছ এক সত্য। শুধু একটি কবিতা নয়, কবিতার ভেতর আমাদের একটা পরামর্শ দিলেন, একটা শুভ বার্তাও দিলেন, সচেতন করার ইঙ্গিত দিলেন। কবিতা হলো এক প্রবচনের মতো এক ভাষ্য। কবিতার প্রতিটি লাইন আমাদের আপ্লুত করে। তিনি ভালো লিখেছেন এবং আমাদের দিশা দেখিয়ে দিয়েছেন। গল্পকার ছড়াকার অর্চনা দাস বুথের গলি গল্পের সাম্প্রতিক সময়ের নানা ঘটনা বুট পর্ব নিয়ে
যাওয়ার নানান চিত্র তিনি দেখেছেন, তা থেকে তিনি অভিজ্ঞতা নিয়ে লিখেছেন এক অসাধারণ গল্প, অতি বাস্তব রূঢ় এক নগ্নচিত্র, বুট নিয়ে রাজনীতি, তাতে কিভাবে সাধারণ লোক ক্ষতিগ্রস্ত হয় তার এক দ্বারা বিবরণী যেন গল্পকার শেষ অংশে এইভাবে শেষ করলেন। তার শেষ অংশের কিছু অংশ পড়ে নিচ্ছি, সময় দিকে বিবেচনা করে সম্পূর্ণ গল্প পড়া সম্ভব হয় না, কিছু কিছু জায়গা আমি পড়ে নিচ্ছি। সেই জায়গাটি অত্যন্ত আকর্ষণীয় জায়গাটি পড়ে নিচ্ছি। ক্ষমতায় এলে আমরা প্রত্যেক আহত ব্যক্তিকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেব। একটি পরে আরেক দল এসে বলল তারা 5 লক্ষ করে দেবে, সাধারণ খেটে খাওয়া জনতার পাশে তারা। তৃতীয় দল এসে বলল তারা 10 লক্ষ দেবে, সত্যিকার গরিবের দল তারা। ক্ষমতায় এলে তারা শুধুমাত্র সাধারণ গরিব জনতার জন্য বিনামূল্যে রন্ধন গ্যাস ও বিদ্যুতের যোগান দেবে, ও সাথে অন্য রাজ্যে নিখরচে পড়াশোনা, বেসরকারি হাসপাতাল ও চিকিৎসার পুরোপুরি সুযোগ দেওয়া হবে।